মিস্টার হাসনাত আবদুল্লাহ তিনি চট্টগ্রামে গিয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে দেখা করতে। এবং আমি যত শুনেছি উনি একা যান নাই, ওনার সঙ্গে আরও অন্য কয়েকটা দলের নেতাও ছিলেন। যাই হোক, তো উনি যখন ওখান থেকে বের হয়ে আসেন তখন উনি একটা তোপের মুখে পড়েন, বলা যায় আমার বিবেচনায় মবের মুখে পড়েন বলতে হবে। অনেকগুলি ইয়াং ছেলেরা তাকে ঘিরে ধরেছে, তাকে বলছে যে স্বৈরাচারের দোসরের সঙ্গে আপনার কিসের মিটিং, আপনি কেন এসেছেন, কেন মিটিং করছেন স্বৈরাচারের দোসরের সঙ্গে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। পরে বিভিন্ন পত্রপত্রিকা থেকে বিভিন্ন মিডিয়া থেকে যতটুকু খবর পেলাম, এই যে বিক্ষুব্ধ তরুণ এরা কারা, এরা মূলত ছাত্রদল এবং যুবদলের কর্মী নেতা সমর্থক, এরাই তাদেরকে ধরেছেন। যদিও এদের অনেকে নিজেদেরকে জুলাই যুদ্ধের দাবি করেছেন। জুলাই যুদ্ধের দাবি নিয়ে আমার কোনো আপত্তি নেই। বিএনপি, যুবদল, ছাত্রদল, ছাত্র শিবির, জামাত ইসলামী, সাধারণ নাগরিক এরাও কিন্তু জুলাই যোদ্ধা। কারণ জুলাই তো আর জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান বলেন এবং গণ আন্দোলন বলেন, এটা তো একা একা হয় নাই, একটা কোনো দলও করে নাই, সব দল মিলিয়েই করেছে। কাজে সবাই জুলাই যোদ্ধা, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ওনারা নিজেদেরকে জুলাই যুদ্ধের পরিচয় দিলেও আমি যতটুকু জেনেছি তাদের মধ্যে সিংহভাগই ছাত্রদল এবং যুবদল। এখন ছাত্রদল এবং যুবদল হাসনাত আবদুল্লাহকে বাগে পেয়ে তাকে বেইজ্জতি করছে অথবা করবে, এতে আমি খুব একটা অবাক হইনি। এটা হতেই পারে, তাদের মধ্যে তো একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছেই। কাজেই তাকে যদি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা যায় এতে কোনো অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, তারা তাকে যেভাবে আক্রমণ করেছে এই আক্রমণটা কি ঠিক আছে কিনা? একজন লোক কারো বাসায় গিয়েছে, এখন উনি যে স্বৈরাচারের দোসর, এটা আপনার কতদিন বলবেন? বাংলাদেশের স্বৈরাচারের দোসর ছিল নাকি বলেন আপনারা? শেখ হাসিনা যে 17 বছর 15 বছর যে শাসন করেছেন, এই সময়ে কে আওয়ামী লীগ করতো না? 10 জন লোকের মধ্যে 9 জনই বলতো আমি আওয়ামী লীগ করে, একজন চুপ করে থাকতো, সেগুলো দল করে না। সে মুখ ফুটে বলতো না যে আমি বিএনপি করি। জামাত বলতো কোনো প্রশ্নে ওঠে না, কারণ জামাতের লোকেরাই বলতো আমি আওয়ামী লীগ করি। এই যে জামাতের বিরাট নায়ক, শিবিরের বিরাট নায়ক সাদিক ক্যাম্প আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয়নি, আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারের দোসর সে, সবাই তাহলে স্বৈরাচারের দোসর। তো এটা কতদিন চলবে? এখন একটা গণতান্ত্রিক সরকার এসেছে, ভোট দেওয়ার সময় বলেছিলেন আপনারা যে আমরা স্বৈরাচারের দোসরের ভোট চাই না? তা তো বলেননি। বিএনপির লোকেরা তো স্বৈরাচারের দোসরদের ভোট পাওয়ার জন্য, মানে যদি তারা স্বৈরাচারের দোসর হয়, যদি হয়, তাদের ভোট পাওয়ার জন্য পারলে যায় তাদের পা ধরেছে, ধরেনি। তাহলে কে স্বৈরাচারের দোসর, কখন স্বৈরাচারের দোসর? ও, যখন আপনার পছন্দ না হবে তখন সে স্বৈরাচারের দোসর, আর যখন সে আপনার পছন্দ হবে তখন এই দেশের নিরপরাধ নাগরিক। এই কি ইকুয়েশন? এটা কতদিন চলবে? এই যে কাউকে স্বৈরাচারের দোসর বলে তার উপর ঝাঁপিয়ে পড়া, তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে গালাগাল করা, এটাই মব। মব ভাই গাছে ধরে না, মব গাছে ধরে না, মব আকাশ থেকেও আমদানি হয় না, এটাকেই মব বলে। দেখুন, আমি এখানে কয়েকটা বিষয় বলি। হাসনাত আবদুল্লাহ কার সঙ্গে দেখা করবেন, কেন দেখা করবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি এর মধ্যে রাষ্ট্রদ্রোহিতার কিছু না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর যদি রাষ্ট্রদ্রোহিতা কিছু থাকে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। আপনি কে? আপনি কে? আপনারা 10-12 জন লোক মিলা বলেন মব করতেছে। আসলে আমার যেটা আমি ওটা বলি, আগে একটু কথা বলে নিই। আমি একটু হাসনাত আবদুল্লাহর প্রশংসাটা করতে চাই। এখানে আমি একটা ভিডিও দেখলাম, আমি খুব ইন্টারেস্টিংলি খেয়াল করলাম। হাসনাত আবদুল্লাহর বয়স কম, আমার চেয়ে তো অনেক কম। আমার সঙ্গে বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়েছে এবং মানে খুবই কম বয়স্ক একটা লোক। তো আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সেখানে মানে এত সুন্দর পুরো ঘটনাটাকে ম্যানেজ করলেন। মানে এই এত কম বয়সেই এত এভাবে ম্যানেজ করতে পারার যে দক্ষতা, এটা কিন্তু হয়েছে একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে উনি উঠে এসেছেন বলে। তা না হলে এই বয়সে হওয়ার কথা না। খুব ঠান্ডা মাথায় উনি সবার স্লোগান শুনছেন, সবার সঙ্গে উনি কিছু বলছেনও না, দেখলাম মৃদু মৃদু হাসতে শুনছেন। তারপরে সে এক সময় দেখলাম যে উনি বললেন যে মানুষ মাত্রই ভুল হয়, আমার ভুল হতে পারে না। উনি কিন্তু কোনো আর্গুমেন্টে গেলেন না।
এবং পুরো বিষয়টাকে ম্যানেজ করে আমরা দেখলাম পুলিশে চলে এসেছে, যাই হোক এগুলি হয়েছে। কিন্তু আমার কথা হলো এই লোকগুলি কি আসলে হাসনাত আবদুল্লাহকে অপমান করার জন্য গিয়েছে? দৃশ্যত তাই মনে হয়। কিন্তু এর পেছনে কি একটা রাজনীতি নেই? আমার মনে হয় একটা রাজনীতি আছে, এবং সেই রাজনীতিটা হলো খুবই কুৎসিত অন্তর্দলীয় রাজনীতি। কেমন? কিছু কথা বলি। হাসনাত আবদুল্লাহ যার বাসায় গিয়েছিলেন, এই যে মঞ্জুর আলম, উনি কে? উনি একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন, কিন্তু 2009 সালের পরে তো উনি আওয়ামী লীগের রাজনীতি করেননি। 2009 সালে উনি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়ে আওয়ামী লীগের ওই সময়ের খুব জনপ্রিয় মেয়র ক্যান্ডিডেট ছিলেন মহিউদ্দিন চৌধুরী, ওনার বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন 2009 সালে, এবং সেই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে উনি বিজয়ী হয়েছিলেন, এবং 5 বছর উনি মেয়র ছিলেন। এই 5 বছর তার পরিচয় ছিল উনি বিএনপি দলীয় মেয়র। এবং তারপর ওনার এক সময় মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর উনি তারপর আর কোনো প্রথম কিছুদিন রাজনীতি করেননি। পরে তিনি আবার আওয়ামী লীগের সঙ্গে ভেড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিজমে তাকে দেখা যায়নি। তারপর উনি চুপচাপ হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্য করতেন। এরপর 5ই আগস্টের পর উনি কিন্তু আবার বিএনপির পক্ষে ওনাকে মাঠে দেখা গেছে, এবং সবশেষ যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারণা চালিয়েছেন। 2-3টা উদাহরণ দেওয়া যেতে পারে। সীতাকুণ্ডে আসলাম চৌধুরী যে ইলেকশন করেছিলেন, তার যে নির্বাচনী জনসভায় সেখানে উনি ভাষণ দিয়েছেন আসলাম চৌধুরীর পক্ষে। বেগম খালেদা জিয়া যখন খুবই অসুস্থ, তখন ওনার জন্য উনি বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ওনার রোগ মুক্তির কামনায়। এগুলো তো সব আমরা দেখেছি, পত্রপত্রিকায় পড়েছি। কেবল তাই না, জানুয়ারি শেষ দিকে তারেক রহমান যখন নাকি আপনার চট্টগ্রাম গেলেন, তখন ওনাকে কিন্তু ওখানে একটা ফুলের সম্বর্ধনা কিন্তু আয়োজন করেছিলেন এই মঞ্জুর আলম, এবং সেখানে তারকে যে ফুলের সম্বর্ধনা দেওয়া হয়, তখন তার পাশে চট্টগ্রামে যে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত, তাকেও আমরা দেখতে পেয়েছি। ডাক্তার শাহাদাত তো বিএনপির, তো তারা সবাই মিলেই তো তারেক রহমানকে সম্বর্ধনা দিয়েছেন। তাহলে উনি স্বৈরাচারের দোষর কবে হলেন? 2009-এর পর থেকে উনি 5 বছর বিএনপির মেয়র ছিলেন। তারপরে অল্প কিছুদিন প্রথমে অবসরে গেছেন, তারপরে অল্প কিছুদিন আওয়ামী লীগের সঙ্গে জড়িত হবেন বলে বলেছেন। হয়তো সেটা পরিস্থিতির কারণে হতে পারে, ভাবেন একসময় ওই সময় বাস্তবতাটা কী। কিন্তু তারপর তো আবার উনি বিএনপির সঙ্গে, এবং আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিজমে ওনার অংশগ্রহণ ছিল বলে কেউ বলতে পারবে না। তাহলে উনি স্বৈরাচারের দোষর কী করে হলেন ভাই? উনি তো বিএনপির লোক। এখন প্রশ্ন হচ্ছে, উনি যদি বিএনপির রাজনীতিতে চট্টগ্রামে খুবই অ্যাক্টিভ হয়ে যান, তাহলে চট্টগ্রামের বিএনপির রাজত্বটা যারা করেন, চট্টগ্রামে বিএনপি যাদের নিয়ন্ত্রণে বলে তারা দাবি করেন অথবা ভাবতে ভালোবাসেন যে আমার নিয়ন্ত্রণে চট্টগ্রামে বিএনপি আছে, তাদের কারো কারো কি অসুবিধা হতে পারে? হতে পারে। এই জায়গাতে মূল সমস্যাটা। মঞ্জুর আলম খুবই প্রভাবশালী একজন ব্যক্তি সামাজিকভাবে ওই এলাকায়, ওনার গ্রহণযোগ্যতা সামাজিকভাবে বিশাল বিপুল, এবং এরকম গ্রহণযোগ্যতার একজন মানুষ যদি বিএনপি রাজনীতিতে অ্যাক্টিভ হন, তখন ওনাকে ইগনোর করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না। সেই জন্যই কি তাদের অনুগত যুবদল ছাত্রদলকে লেলিয়ে দেওয়া হয়েছিল? আসলে তাদের লক্ষ্য হাসনাত আবদুল্লাহ ছিল না, তাদের লক্ষ্য ছিল মঞ্জুর আলম। দেখুন অন্তর্দলীয় রাজনীতিটা কেমন চলে। আমি দেখেছি এটা, যে যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যে 15 বছর তারা শাসন করেছে, সে সময় আওয়ামী লীগের কিন্তু প্রচুর নেতাকর্মী কিন্তু নিহত হয়েছে, আহত হয়েছে। কার দ্বারা হয়েছে? আওয়ামী লীগের আরেকটা গ্রুপ দ্বারা হয়েছে। এই গ্রুপ ওই গ্রুপকে পিটিয়েছে। মানে এখানে কিন্তু এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের প্রকাশ ঘটাতে যে কিন্তু রাজনৈতিক আদর্শ কোনো কাজ করছে না, এখানে কাজ করছে স্বার্থের দ্বন্দ্ব, আধিপত্যের দ্বন্দ্ব, নেতৃত্বের কোন্দল। মানে নেতৃত্বের কোন্দল, ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থকে ছাপিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা দলের জন্য, একটা দেশের জন্য খুবই মর্মান্তিক। আজকে বিএনপি যে রাজনীতি করে, এই বিএনপির যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া, ওনার কিন্তু একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল। উনি বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
আর আমাদের বিএনপির নেতারা কী করছেন? তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এটা কি আসলেই বিএনপির রাজনীতি, নাকি এই বিএনপির নেতাদের রাজনীতি? দেখুন, হাসনাত আবদুল্লাহ কিছু হবে না, কিন্তু হাসনাত আবদুল্লাহ যে মবের শিকার হলেন, এর দায়িত্বটা কার আসলে? আমি তো বিএনপির অন্তর্দলীয় কোন্দল বলে দিলাম, এটা বিএনপির অন্তর্দলীয় কোন্দলই হোক আর যাই হোক, এখানে তো সরকারের একটা ভূমিকা থাকার কথা ছিল। সরকার কি তাদের সেই ভূমিকাটা রাখতে পেরেছে? সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এটা? কৃষি মন্ত্রণালয়ের না, অথবা ধর্ম মন্ত্রণালয়ের না। এই মব থামানোর দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং ইন্টারেস্টিংলি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ওই এলাকার লোক, মানে কক্সবাজারের মানুষই। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন মব থামাতে পারে না? মব তো হলো, অন্য সময় মব হয়, অমুক একজন শিক্ষার্থী মব হয়, একজন শিক্ষাবিদ মব হয়, একজন প্রফেসর মব হয়, একজন শিক্ষককে মবের বলে ফেলানো হয়, একজন সাংবাদিকের বিরুদ্ধে মব হয়, অনেক কিছু হয়। কিন্তু এবার তো একজন নির্বাচিত এমপি মব হলেন, মবের শিকার হলেন। আমি অনেকের সঙ্গে কথা বলি, কেউ কেউ আমাকে বলেছে, কেউ কেউ বলেছে এটা খুশির খবর, কারণ ওনারাই মবের জনক ছিলেন, এখন দেখেন মব হতে। হ্যাঁ, এটা একটা কথা হতে পারে, কিন্তু আমি এভাবে বলি না, এভাবে ভাবিও না। সন্দেহ নাই যে হাসনাত আবদুল্লাহরাই অনেক সময় মবকে প্রশ্রয় দিয়েছেন। ওনারা ছাত্ররা, ওনার দল, এনসিপি, এরা সবাই একসময় তারা মবকে প্রশ্রয় দিয়েছেন, কোনো সন্দেহ নেই এতে। গত 18 মাস সেই মব আমরা দেখেছি। কিন্তু এবার উনি যখন নিজে মবের শিকার হয়েছে, নিশ্চয়ই উনি বুঝতে পেরেছেন অন্যদেরকে কেমন লেগেছে। কিন্তু সেটা কিন্তু মূল ইস্যু না। মূল ইস্যুটা হলো মব হবে কেন? মব আমার যিনি শত্রু তার বিরুদ্ধেই বা মব হবে কেন? মব হয়েছিল কেন? আগামীতে হবে কেন? তারও চেয়ে বড় কথা, হতে দেওয়া হবে কেন? এর জন্য কি স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো দায় নাই? এই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দায়িত্ব নেওয়ার পর প্রথমেই বলেছিলেন এদেশে আর কোনো মব হবে না। আপনি কি আপনার কথায় স্থির থাকতে পেরেছেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আপনি আজ রাতে বিছানায় ঘুমোতে যাবার আগে একবার হিসাব করে দেখবেন তো, আপনি দায়িত্ব নেওয়ার পর এই দেশে কতগুলি মব হয়েছে। একটু খুঁজে দেখেন, পেপার পত্রিকাতে পাবেন। এর জন্য কি আপনার একটুও দায়িত্ববোধ নাই? আপনার একটুও খারাপ লাগবে না? লাগা উচিত। আর যদি না লাগে, আপনি বুঝে নেবেন আপনার জন্য ওই দেশের মানুষের কোনো ফিলিংস কাজ করবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।